ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে বাংলায় তিন ধরনের বাঘ দেখা যাচ্ছে। এক, রয়্যাল বেঙ্গল টাইগার। দুই, সন্দেশখালীর বাঘ ওরফে শেখ শাহজাহান। তিন, বীরভূমের বাঘ ওরফে অনুব্রত মণ্ডল, যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর করে কেষ্ট বলে ডাকেন। এই অনুব্রত মণ্ডলের তার জেলা বীরভূমে নাকি উন্নয়ন দাঁড়িয়ে থাকে, আর বীরভূমের আকাশে বাতাসে নাকি চড়াম চড়াম শব্দ হয়। আর বীরভূমের বাসিন্দারা তারা গুড় বাতাসা, নকুলদানা এগুলো বিলোয়। কিন্তু এই বীরভূমে আর অনুব্রত মণ্ডল এখন আর নেই। তিনি আছেন সুদূর দিল্লি তিহার জেলে। সেখান থেকে বসেই বীরভূমের এই লোকসভা নির্বাচনটা দেখছেন। কিন্তু অনুব্রতহীন বীরভূম কেমন আছে এখন? অনুব্রতহীন বীরভূমের শাসক দল কেমন আছে, তারা কিভাবে ঘুঁটি সাজাচ্ছে? আর অনুব্রতহীন বীরভূমের বিরোধী দল, বিশেষ করে বিজেপি, তারা কতটা সুবিধা করতে পারছে, নিজেদের জমি তৈরি করতে পারছে, এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব অনুব্রতহীন বীরভূমকে নিয়ে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী জয়দীপ দাস। জয়দীপ, এই যে অনুব্রত মণ্ডল নেই, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বীরভূমের আকাশে কি চরম চরম শব্দ শোনা যাচ্ছে? বীরভূমের যে দুটো লোকসভা আসন রয়েছে, বীরভূম এবং বোলপুর, এই দুটো লোকসভা আসন কিন্তু ভোট মানচিত্রের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটের কথা হবে আর অনুব্রতর কথা হবে না, তা কি হয়? কদিন আগেই তো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি বলেছিলেন যে মাথার ওপরে কেষ্ট আছে, এই কেষ্টকেই কিন্তু ফিরহাদ হাকিম বাঘ বলে সম্বোধন করতেন। তো ভোট এসছে, আমরা অনুব্রতর কথা তো বলবোই না। এই অনুব্রত মণ্ডল আর বীরভূম এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে লোকসভা নির্বাচনে এত বড় একটা এতে রয়েছে, কিন্তু বীরভূম অনুব্রত নেই, তাই একটা হচ্ছে আর 5টা জেলার মতোই বীরভূম জেলা দাঁড়িয়ে গেছে। কিন্তু একটা টাইমে আমরা দেখেছি যে ইলেকশন আসা বীরভূম একটা আলাদা বিট হয়, এবং বীরভূমের মধ্যে বলছে কোথাও গিয়ে একটা অভিভাবকহীন হয়ে পড়েছে বীরভূম। না, বীরভূমে অভিভাবকহীন ওটা বলা হবে না, ওটা তৃণমূল অভিভাবকহীন হয়ে পড়েছে। এরকম দেখা গেছে যে নির্বাচন আসা অনুব্রত মণ্ডল একটা বিট হয়, যে অনুব্রত মণ্ডলকে কভার করতে হবে। কতক্ষণ গৃহবন্দী করে রাখা হচ্ছে, তার মোবাইল কোথায়, তাকে কি নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন, এই সবটার উপর একদম। আর এই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল নেই, আর তৃণমূল এই মুহূর্তে কিভাবে তাদের সংগঠনটাকে সাজাচ্ছে, তাদের লড়াইটা কিভাবে হবে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু তৃণমূলের যে নেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের লোকসভা ভোটের ঘুঁটি মোটামুটি সাজানো আছে, ভোট ওতরাতে নির্বাচনী বৈতরণী বেশ বড় মার্জিনের জয়ে ওতরাতে তাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু সেটা একটা কথা যে এখানে কিন্তু গোষ্ঠী কন্দলটা কিন্তু একটা ফ্যাক্টর। অবশ্যই সেটা আমরা বারবার দেখেছি। অনুব্রত যাওয়ার পরে আমরা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল একমাত্র মনে হয় তৃণমূলের নেতা যিনি জেলা সভাপতি হওয়া সত্ত্বেও তার যে স্ট্রেচার, তার যে ক্ষমতা, তার যে কোথাও গিয়ে কোট আনকোট আস্ফালন, সেটা মনে হয় আর কোনো তৃণমূলের জেলা সভাপতির আমরা একদমই নেই। এবং তিনি বীরভূমে বসে কলকাতা সেন্ট্রিক রাজনীতিকেও তিনি প্রভাবিত করেন। সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত নেই। কিন্তু ও যাওয়ার পরে অনুব্রত যখন তিহার যাত্রা হয়ে গেল, তারপরেই কিন্তু আমরা ক্রমাগত দেখলাম কাজল শেখের নাম, চন্দ্রনাথ সিনহার নাম, বিকাশ রায়চৌধুরীর নাম। না, কাজল শেখ একটা অনুব্রত অ্যান্টি তো ছিলই, কিন্তু যখন অনুব্রত এই যে চলে যাওয়ার পর তাদের যে লবিগুলো সেগুলো কিন্তু খুব প্রকাশ্যে চলে এলো। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে একটা কোর কমিটি গঠন করতে হলো। যে কিন্তু এটা ঠিক যে জেলা সভাপতি কিন্তু আর কাউকে জেলা সভাপতি নেই, সেটাই একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি থাকা একটা আলাদা মাত্রা যোগ করে দেয়। কিন্তু যেখানে অনুব্রত মণ্ডলকে আমি জেলা সভাপতি রাখছি না, তাই জেলা সভাপতি পদটাকেই আমি হাইট করে দিলাম, একটা কোর কমিটি তৈরি করে দিলাম। এখানেই অনুব্রত মণ্ডলের সাকসেস। যদি আজকে মনে করা হতো যে অনুব্রত মণ্ডলকে সরিয়ে অন্য কাউকে জেলা সভাপতি করা হতো, জেলা সভাপতি যদি কেউ হয় তাহলে একম অদ্বিতীয় অনুব্রত। হ্যাঁ, নাহলে কী হবে, যদি না করা হয়ে অন্য কাউকে দেওয়া হয় তাহলে গোষ্ঠীকন্দলটা আরও বেশি প্রকাশ্যে চলে আসবে। এই জায়গাটা কিন্তু তৃণমূলের চাল, এবং
এই লোকসভার ক্ষেত্রে কিন্তু তুমি কোর কমিটির কথা বলছো, কোর কমিটির ক্ষেত্রেও তো আমরা দেখলাম যে কোর কমিটিতে কে জায়গা পাবে কে পাবে না তা নিয়েও কিন্তু একটা দীর্ঘ চাপানোতর চলেছে। মানে সেখানে একদম সরাসরি বিকাশ রায়চৌধুরীদের সাথে বনাম কাজল শেখ এই একটা তো হ্যাঁ, এখানে একটা কথা বলা দরকার। শতাব্দী রায় কিছুদিন আগে বলেছে যে অনুব্রত মণ্ডল তিহার জেল থেকেই ভোটের পরিচালনা করবে বা সব নজর রাখছে। তার মানে এই যে সংগঠন দিকটা, যে অনুব্রত মণ্ডল যে বিষয়টাকে খেয়াল রাখছে না বা নজর রাখছে না, এটা কিন্তু বলা ভুল হবে না। মানে এখানে অনুব্রত মণ্ডলের হাত থাকতেও পারে। মানে কর্মীরা তো বলছেন যে ভগবান আড়াল থেকে কাজ করছেন, একদম। মানে ভগবান আছেন, তিনি আড়াল থেকে কাজ করছেন এবং তার জন্য আলাদা করে ভাববার প্রয়োজন নেই। কদিন আগে তো আমরা মহাযজ্ঞ হতে দেখলাম বীরভূমে, যে অনুব্রত মণ্ডলের জন্য আলাদা করে যে একটা আয়োজন এবং তার জন্য যে ভোট এগিয়ে আসছে, সেই সময় অনুব্রতকে নিয়ে নতুন করে চর্চা, ফেস্টুন, ব্যানার এবং শতাব্দীর প্রচার থেকে শুরু করে আরও যে তৃণমূলের প্রার্থীরা রয়েছেন সেখানেও কিন্তু আমরা দেখছি সব জায়গাতেই অনুব্রতর নাম। এবং আরেকটা কথা জয়দীপ, মানে অনুব্রত মণ্ডল শুধু তো বীরভূম নিয়ে তার বেশি ছিল না, তার বোলপুর লোকসভাটাও তার অধীনে ছিল। মানে তিনটে, মানে বর্ধমানের একটা অংশ আউসগ্রাম, মঙ্গলকোট, এই জায়গাটাও মানে অনুব্রতর আন্ডারে ছিল। তাই মানে যদি বীরভূম কেমন রেজাল্ট করবে সেটা দিয়ে অনুব্রতকে মানে বোলপুরটাও সেটাকে ধরতে হবে। তবে আমরা এখন এই মুহূর্তে যা মানে সিনারিও দেখতে পাচ্ছি, বোলপুরটা তৃণমূলের কাছে অনেকটা সহজ, কিন্তু বীরভূমটা ততটা সহজ নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শতাব্দী রায়ের কাছে কিন্তু বীরভূমটা অনেকটা বেশি চ্যালেঞ্জ। মানে শেষ লোকসভা ভোটের যদি তুমি পরিসংখ্যান বলো, দুটো লোকসভা যে কেন্দ্র মানে বীরভূম এবং বোলপুর, এই দুটোতেই কিন্তু তৃণমূল জিতেছিল। কিন্তু বিজেপির যে পরিসংখ্যানটার কথা তুমি বলছিলে, বীরভূমের কথা যদি আসি, মানে সবথেকে আমি যেটা ইম্পর্টেন্ট বারবার বলছি, বীরভূমের কথা এলে বীরভূমে কিন্তু দুবরাজপুরটা বিজেপির দখলে ছিল। আর বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যে জায়গাগুলো মানে একটু সংখ্যালঘু অধিষ্ঠিত জায়গা, সেখানে কিন্তু শতাব্দী রায় বেশি লিড দিয়েছিল, বেশি এগিয়েছিল। কিন্তু যেই জায়গাগুলো সংখ্যালঘু অধিষ্ঠিত নয়, বিশেষ করে দুবরাজপুরের জায়গা হচ্ছে, তারপর হচ্ছে সিউড়ি হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু মানে বিজেপি কিন্তু এগিয়েছিল লোকসভার নিরিখে। আবার বিধানসভা যদি দেখি, বিধানসভায় সবকটা বিধানসভা তৃণমূলের আন্ডারে থাকলেও এই যে মানে 21-এর বিধানসভায় তো মনে হয় বোলপুরে তোমার যে মানে বোলপুর লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে সবকটাই তৃণমূলের দখলে গেছিল। আর বীরভূমের দিকে তোমার হচ্ছে 7টার মধ্যে শুধু দুবরাজপুর মনে হয় বিজেপি পেয়েছিল, বাকি সবকটাই তো তৃণমূলের দখলেই ছিল। দুবরাজপুরটা কিন্তু মানে মার্জিনটা কোথাও গিয়ে, মার্জিনটা যেটা বলছি, মার্জিনটা কিন্তু ওই 5 থেকে 10,000-এর মধ্যে ছিল, যেগুলো হচ্ছে তোর হচ্ছে যে মুরারি বা নলহাটি, এই জায়গাগুলোর ডিফারেন্স কিন্তু অনেক বেশি ছিল বিজেপির সঙ্গে তৃণমূলের। কিন্তু বাকি যে 4টে মানে বিধানসভা, সেইগুলো কিন্তু মার্জিনটা মানে দুবরাজপুর বাদ দিলে বাকি 3টে যে অনেকটা কাছাকাছি পিটোপিটি। আর লোকসভা নিরিখে দেখলে যে অন্তত 4টে বিধানসভা বিজেপি কিন্তু লিড নিচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে যে পুরসভার দিক থেকেও বিজেপি কিন্তু অনেকটা মানে বীরভূমে অনেকটা এগিয়ে রয়েছে। এমনকি মনে করা হচ্ছে যে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে যদি মানে এটা বিজেপি দাবি করে যে ঠিকঠাকভাবে যদি ভোট হতো তাহলে কিন্তু বিজেপি মানে এখানে কিন্তু টক্কর দিতে পারতো তৃণমূলকে। বিজেপির দাবি যে বীরভূমে ঠিকভাবে ভোট হয়নি, তাই সেখানে প্রমাণ করতে পারেনি যে বিজেপি কতটা শক্তিটা প্রমাণ করতে পারেনি। কিন্তু তারা মনে করছে যে আমরা বীরভূমে অনেক বেশি টক্কর দিতে পারবো তৃণমূলকে। তবে তৃণমূলও কিন্তু সেইভাবে বসে নেই। তৃণমূলও মনে করছে যে আমাদের যে 3টে মোটামুটি স্ট্রং জায়গা রয়েছে, সেই 3টে বিধানসভাকে আরও বেশি করে বাড়ানো, এই জায়গাটা কিন্তু তোমার যদি তুমি বিজেপির যে কথাটা বলছিলে, যে বিজেপি বলছে যে তাদের একটা অভিযোগ আছে যে পঞ্চায়েত ভোট ঠিকভাবে হয়নি। এর আগেও আমরা যদি একাধিক সময়ের পঞ্চায়েত ভোটের কথা দেখি, যে সময় অনুব্রত মণ্ডলের ওই কথা আপনাদের সবার মনে থাকবে যে উন্নয়ন দাঁড়িয়ে আছে, এবং সেই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের যে শোরগোল এবং পরবর্তীকালে কবি শঙ্খ ঘোষকে আক্রমণ, এই প্রসঙ্গ উঠেছে। কিন্তু অনুব্রত তো নেই, তারপরে পঞ্চায়েত ভোট আমরা দেখেছি, 23-এর পঞ্চায়েত ভোট, তারপরেও বিজেপি এতটা মানে অস্বস্তিতে পড়ছে কেন? মানে এবারেও যে বিজেপি, যে তুমি বলছো যে তার ঘর গোছাচ্ছে, এই বার্তাগুলো বারবার দিচ্ছে যে নেই বিজেপি এখানে ধীরে ধীরে একটা জায়গায় নিজের জমি তৈরি করেছে, ঠিক আছে। অনুব্রত বীরভূমকে নিজের হাতের তালুর মতো চেনে, এবং অনুব্রত এমন একটা সংগঠক, তিনি মানে সব কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। মানে অনুব্রত নিজেই বলে যে আমি মন্ত্রী হতে চাই না, আমার কোনো বিধানসভায় বা সংসদে যাওয়ার কোনো আমার নেই, আমি যে জায়গাটা আছি সেই জায়গাটাই হচ্ছে আমার কাছে মানে
এই জায়গাটাই আমার কাছে সবথেকে আদর্শ জায়গা, এবং আমি এই জায়গাটাতে মানে এতটাই সে কমফোর্টেবল এবং সে সব কিছু এত নিয়ন্ত্রণে নিজেকে রাখতে, মানে আমরা এরকম তো দেখেছি যে পুলিশও থরথর করে কাঁপে অনুব্রতর মানে হুমকিতে। হ্যাঁ, যে অনুব্রত কখনো বলে যে গাড়িতে বোমা মানে অনুব্রতর ডায়লগ যাই থাকুক, কিন্তু অনুব্রত তো একটা মানে ত্রাস সেই মতো যে ভাবনা মানে কথাবার্তাগুলো, যে তিনি মানে ভোট এলেই, ভোট আসার আগেই তিনি একটা যে আবহ তৈরি করেন, যে মানে চরম চরম শব্দ, পাচন দেওয়া, নকুলদানা, গুড় বাতাস, এই যে শব্দগুলো আমি যে প্রথম থেকে শুরু করলাম, যে অনুব্রত মানে অনুব্রত থাকলে এইগুলো মানে কোথাও গিয়ে বাংলার ভোট ডিকশনারিতে এই গুড় বাতাসা, নকুলদানা এগুলো অ্যাডেড হয়ে গেছে। এবং এগুলোতে কি হয়, এগুলোতে মানুষ কিন্তু মানে একদম প্রান্তিক মানুষ, হ্যাঁ, তারা কিন্তু এগুলোকে খায় এবং এতে প্রভাবিত হয়। তুমি বলছো গ্রাম বাংলার ভোটের ক্ষেত্রে যখন গ্রাম বাংলার ভোট মানচিত্র, সেখানে অনুব্রত একটা গ্রহণযোগ্যতা রয়েছে। হ্যাঁ, কারণ তাদের ভাষায় কথা বলে, তাদের মতো করে কথা বলে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ভোটের হাওয়াটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, গ্রাম্য হাওয়া যেটা, সেটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আজকে তৃণমূলের কাছে এই মানুষটার কিন্তু মানে একটা অভাব বোধ করছে। এই অভাব বোধ করছে বলেই কি কোথাও গিয়ে যখন শতাব্দী রায়, আমরা এই গত 2-1 দিনের মধ্যেও যদি দেখি, মানে এই সাম্প্রতিক সময়ে শতাব্দী রায় তার লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় ভোট প্রচারে গিয়েছিলেন, এবং আমরা তাকে দেখেছি যে ভোট প্রচারে গিয়ে তিনি কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যেও পড়েছেন। এইটা কি কোথাও গিয়ে মানে তোমার মনে হচ্ছে যে অনুব্রত নেই বলে দলের রাশটা, মানে নিচুতলার তৃণমূলের রাশটা তৃণমূলের হাতে নেই? যেহেতু জয়দীপ শতাব্দীর কথা তুই বলছিস, শতাব্দী দুবারের সাংসদ, এবং দুবারের সাংসদ হওয়াতে মানুষ দেখে নিয়েছে যে আমার সাংসদ কি কাজ করছে। এখানে একটা বেসিক বুঝতে হবে যে বীরভূমের বা বোলপুরের ইস্যুগুলো কি। একটা ইস্যু হচ্ছে যে মানে এখানে সবথেকে এখন এই মুহূর্তে মানে এই বিশেষ করে এই গরমের মানে তাপপ্রবাহেতে জলের সংকটটা খুব বেশি, মানে এরকম কল আছে একাধিক গ্রামে আমরা দেখি জল নেই। এইটা বীরভূমে বারবার এই অভিযোগটা উঠে আসছে যে জল নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আবাস যোজনার বাড়ি অনেকেই পাননি। এরকম দেখেছেন যে তিনি মানে মানে বাড়ি পাওয়ার জন্য তার যোগ্যতা রয়েছে, কিন্তু পাশের তৃণমূল নেতা তার এরা বাড়ি পেয়ে গেছে। এই ক্ষোভ, এবং সেই ক্ষোভটা কার কাছে গিয়ে পড়বে? সাংসদের কাছে গিয়ে পড়বে। তার সঙ্গে হচ্ছে যে 100 দিনের কাজ আটকে রয়েছে। হ্যাঁ, যদিও তৃণমূল মানে অলরেডি ঘোষণা করেছে যে মানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে 100 দিনের কাজের টাকা তারা দেবে এবং দিচ্ছে, এবং অনেকেই সেই টাকা পাচ্ছে, কিন্তু মানে দীর্ঘদিন ধরে এই যে আটকে থাকা, মানে আমরা পঞ্চায়েত ভোটে কিন্তু দেখেছি যে তৃণমূল এটাকে মানে কাজে লাগিয়ে কার্যত মানে বিজেপির কাছে বুমেরাং হয়ে গেছিলো, যে 100 দিনের টাকা পাচ্ছে না, এটা কেন্দ্র সরকার আটকে রেখেছে। কিন্তু এই যে মানে এইটাও কিন্তু মানে মানে একটা কথা হচ্ছে যে তৃণমূল এটাকে কাজে লাগাবে, কিন্তু মানুষ যে পাচ্ছে না। আমি আমার সাংসদকে পাঠিয়েছি, মানুষ কিন্তু অত যুক্তি মানে একদম মানে তুমি বলছো নিচুতলার যে রাজনীতির সমীকরণ, সেখানে ওই যে সংঘাত, তৃণমূল বিজেপির যে সংঘাত এবং অত রাজনৈতিক সূক্ষ্ম বাদবিচার, সেগুলো মানুষ অত করছে না। তারা দেখছে আমার সাংসদ, মানুষ সবই বোঝে। আমার বক্তব্য হচ্ছে গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে কি মনে হয় যে আমার সাংসদ কি আমার এলাকায় এসেছে, এক্স্যাক্টলি আমি ওটাই বলছিলাম, মানে কথা শুনেছে। হ্যাঁ, আমি যে কথাটা বলবো যে আমি এখানে 100 দিনের কাজে টাকা পাচ্ছি না, আমার আবাস যোজনার ঘর হয়নি, আমার পাশের যে প্রভাবশালী যিনি রয়েছেন তার ঘর হয়ে যাচ্ছে, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আজ ভোটের মুখে দাঁড়িয়ে মানে তাকে বলতে হচ্ছে। মাঝে মাঝে আমরা দেখছি শতাব্দীরা বিক্ষোভের মুখে পড়ছে। এই জায়গাটা তার কাছে একটা মানে মানুষ কোথাও গিয়ে মানুষের একটা ধারণা রয়েছে যে আমার সাংসদকে আমি পাঠিয়েছি দিল্লিতে, তিনি আমার জন্য কি নিয়ে এলেন, এবং যখন আনতে পারছেন না তাহলে কি করছেন আপনি, এই প্রশ্ন উঠে যাচ্ছে। তৃণমূলের কাছে শতাব্দীরা হতে পারে একটা মানে যেহেতু দুবারের সাংসদ, একটা ভালো ক্যান্ডিডেট এবং তার অভিজ্ঞতা রয়েছে, সব ঠিক আছে, কিন্তু মানে অনেক ক্ষেত্রে আমরা গ্রাউন্ড লেভেলে আমাদের যে রিপোর্টিং আমরা করেছি, আমরা দেখেছি, যেখানে বোঝা গেছে যে তারাও নতুন মুখ চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বলতে পারি যে মিল্টন রশিদ, কংগ্রেসের যে বাম সমর্থিত মিল্টন রশিদকে দাঁড় করিয়েছে। এর ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে, মানে আমরা এই যে একটু আগে আলোচনা করছিলাম যে সংখ্যালঘু ভোটটা তৃণমূলের দিকে, মানে এটাই তাদের কাছে পাখির চোখ হয়ে থাকবে। মিল্টন রশিদ কিন্তু এখানে ভাঙন ধরাতে পারে। 1 নম্বর হচ্ছে মিল্টন রশিদ হচ্ছে নিজে বারবার সবার কাছে মানে মাঠে ঘাটে চষে বেরিয়ে তিনি বারবার বলার চেষ্টা করছেন আমি এখানকার ভূমিপুত্র, এবং তিনি বিধায়কও ছিলেন, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রার্থী, সেখানে কিন্তু ভোট কাটাকাটির জায়গাটা থাকবে। কিন্তু শতাব্দী রায়ও কিন্তু জমি কামড়ে পড়ে আছে। আমরা মানে দেখলাম যে এই যে রামনবমী গেল, এই রামনবমীতে কিন্তু শতাব্দী রায় রীতিমতো একদম রামনবমীর দিন সকালবেলা থেকে একদম গেরুয়া বসনে আমরা শতাব্দীকে দেখতে পেলাম, এবং শতাব্দী রায় কিন্তু বললেন যে রাম কারো একা নয়, রাম সবার।
এবং মানে সেখানেও কিন্তু এই রাম রাজনীতিটাও কিন্তু লোকসভা ভোটের ঠিক আগেটাই উনি পুশ করলেন। ইন্টারেস্টিং পয়েন্ট, এটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে, মানে যারা অন্তত বীরভূমকে বীরভূমের রাজনীতিটাকে বোঝার চেষ্টা করে, তারা মনে করছে যে এই যে শতাব্দী রায় আজকে মানে রাম নিয়ে যে এই এটা করছে, রামনবমীর এটার মধ্যে একটা রাজনৈতিক সমীকরণ থাকতে পারে। কারণ হচ্ছে যে মানে আমি একটু আগে যেটা বললাম যে যেই জায়গাগুলো বিজেপি লিড করছে সেখানে মানে আমরা দেখলাম যে রামনবমীর দিন সিউড়িতে তিনি মিছিল করেছেন। এই সিউড়িতে দাঁড়িয়ে গত বছর রামনবমীর দিন অমিত শাহ এসে সভা করে গেছেন এবং এখান থেকে তিনি বলেছেন যে রামনবমী হবে, প্রতি বছর হবে, তৃণমূল আটকে দেখাক। এই যে মানে যেখানে মানে কোথাও এই বার্তাটা যে তৃণমূল রামনবমী বিরোধী, তৃণমূলের স্টান্সটা একটা রামনবমী বিরোধী, সেখানেই শতাব্দী রামনবমীতে একটা কাটার চেষ্টা করছে, সেটা তো করছে। এবং মানে যে 4টে বিধানসভাকে বিজেপি পাখির চোখ করে এগোচ্ছে, সেই 4টে বিধানসভার কাছে যেমন শতাব্দীর কাছে একটা চ্যালেঞ্জের বিষয়, তাই শতাব্দী রায়ও সেই রামনবমীর দিনকে হাতিয়ার করছে। মানে আমাদেরও রাম, এই বার্তাটা কোথাও গিয়ে দেওয়ার চেষ্টা করে। তৃণমূল সবসময় বলে যে রামকে নিয়ে আমরা কখনো রাজনীতি করি না, আমরা ভোটের রাজনীতিতে রামকে আমরা মেশাই না, সেটা ঠিক আছে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে রামনবমী নিয়ে তৃণমূলের যে এত বড় একটা মানে বিভিন্ন জায়গায় কর্মসূচি, শোভাযাত্রা করছে এবং বিজেপির দিক থেকে মানে বিজেপি যতটা যা করছে, আমি মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায়, এই যে বিষয়টা, এটা তো মানে রয়েছে। কিন্তু বীরভূমের ক্ষেত্রে মানে অন্তত অনুব্রত মণ্ডল থাকার সময় পর্যন্ত রামনবমী নিয়ে এই উন্মাদনা আমরা কিন্তু দেখতে পাইনি। এইটা হচ্ছে বিষয়, ওই জন্যই মানে তৃণমূলের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কীভাবে বিজেপি মানে অনুব্রত নেই। অনুব্রত এই মুহূর্তে দিল্লি গেছেন, ঘুরতে নয়, তিহার জেলে আছেন। এবং অনুব্রত মণ্ডল না থাকার ফলে তৃণমূল কোথাও গিয়ে সাংগঠনিকভাবে একটু দুর্বল হয়েছে কি হয়নি সেটা লোকসভা ভোট মিডলে, লোকসভা ভোটের ফলে আমরা কিছুটা দেখতে পাবো। কিন্তু কোথাও গিয়ে যে গোষ্ঠীকন্দল মাথাচাড়া দিয়েছে, যে কথা আমরা বারবার বলছিলাম, সেটা কিন্তু আমরা প্রকাশ্যেই দেখতে পেয়েছি। যদিও তৃণমূল নেতারা বলছেন যে সেটা নিয়ে মাথা ব্যথার খুব বেশি কারণ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিয়েছেন যে আপনারা এগুলো মিটিয়ে নিন, নিজেদের মতো করে নিজেদের মধ্যে বসে মিটিয়ে নিন, ভোটটা আগে জিততে হবে। এবং ভোট জেতার ক্ষেত্রে তৃণমূলের অঙ্ক যে আমরা দুটোর মধ্যে, যে দুটো লোকসভা আসনের মধ্যে আমরা দুটোই জিতছি। কিন্তু বিজেপি কিন্তু তারা বলছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তারাও কিন্তু প্রার্থীর ক্ষেত্রেও আমরা দেখলাম বেশ কয়েকটা চমক বীরভূমের ক্ষেত্রেও রেখেছে। এখানে কিন্তু মানে বিজেপি ভালো ফল করবে তার একটা কারণ হচ্ছে আরএসএসের একটা ফ্যাক্টর আছে। আরএসএস মানে আমরা দেখেছি 2021-এ মানে বীরভূমে 19 থেকেই যে আরএসএস ভেতরে একটা ভালো সংগঠন তৈরি করেছে, হ্যাঁ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে করিয়ে মানে বীরভূমের মাটিটাকে আরও শক্ত করেছে। আরএসএসের ভূমিকা কিন্তু এখানে উল্লেখযোগ্য, যেটা হয়তো আমরা মানে বিজেপি ওইভাবে তো আরএসএসকে সামনে রাখে না, কিন্তু আমরা এরকম সূত্রে অনেক খবর পাই যে আরএসএস এমন অনেক কিছু কাজ করছে যে কাজগুলোতে বিজেপিকে অনেকটা বেশি এগিয়ে রাখছে। কারণ বিজেপির একটা তো ঠিক যে বিজেপির এই মুহূর্তে মানে আমরা যদি 2019 থেকে দেখি, খুব যে আহামরি সংগঠন তো সেইভাবে নেই, হ্যাঁ, তবু বীরভূমে কেন ভালো ফল করছে অনুব্রত মণ্ডলের মতো। মানে আমরা তো 2019-এ বিজেপি একটু না, কোথাও গিয়ে অ্যান্টি অনুব্রত ফ্যাক্টরটা কোথাও একটা অংশে কাজ করছে, অবশ্যই কাজ করছে। এবং অনুব্রত মণ্ডলের একটা জিনিস আমাদের মানে বলে রাখা ভালো যে অনুব্রত মণ্ডলের যে আজকে কেন তিহার জেলে যে দুর্নীতিগুলো, গরু পাচার যে মামলায়, হয়তো আমি মানে আমার মনে হয় যে গরু পাচার মামলা সাধারণ মানুষের কাছে হয়তো সেভাবে প্রভাব পড়বে না, কিন্তু মানে এই যে পশ্চিমবঙ্গের এত দুর্নীতির যে একটা রয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এবং সবথেকে বড় কথা মানে আমি একটা বলি যে এত দুর্নীতি রয়েছে, গরু পাচার মামলাটাও একটা দুর্নীতির চক্রভূহের মধ্যে অনুব্রত মণ্ডলকে ত্যাগ করে দেওয়া হচ্ছে। তাই অনুব্রত মণ্ডল মানে দুর্নীতির যে জায়গাটা, এটা মানুষের কাছে কিন্তু মানে একটা প্রভাব পড়েছে। কারণ আমরা দেখেছি মাঝে মাঝে যখন অনুব্রত মণ্ডলকে মানে যখন বাংলায় ছিল, তাকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছিলো, চোর চোর স্লোগান উঠছে বারবার, এগুলো সব দেখেছি। এটা কিন্তু মানুষের কাছে একটা কিন্তু প্রভাব পড়ে। সোমনাথ, শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলছিলেন, মানে যে ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জেলে রয়েছেন। আরও তৃণমূলের একাধিক প্রথম সারির নেতারা তারা এই মুহূর্তে জেলে রয়েছেন। কিন্তু তারপরেই তাদের জেলে যাওয়ার পরপরই আমরা দেখেছি তৃণমূল তাদের সাথে কোথাও গিয়ে একটা সম্পর্ক ছিন্ন করার রাস্তায় হেঁটেছে বা তাদের ডানা ছেঁটে ফেলেছে। কিন্তু অনুব্রতর ক্ষেত্রে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু সুব্রত বক্সী, যে কথা আপনাদের শুরুতেই বলছিলাম, তিনি বলছেন মাথার ওপরে অনুব্রত আছে। তার অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু কোথাও গিয়ে বলছেন যে অনুব্রতকে ফাঁসানো হয়েছে, অনুব্রতকে আটকে রাখা হয়েছে, অনুব্রতর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই বার্তা কিন্তু তৃণমূল নেতারা একাধিকবার, বিভিন্ন তৃণমূল নেতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিয়েছে। এটা কিন্তু কোথাও গিয়ে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। তবে আমাদের আলোচনা আর বেশি আমরা দীর্ঘ করতে পারবো না, আজকে এই অবধি থাকলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই এই অনুব্রতহীন বীরভূম মানে এটা তৃণমূলের কাছে কতটা মানে ঠিক জায়গায় তারা করতে পারে, ফায়দা তুলতে পারবে না বিজেপি ফায়দা তুলতে পারবে, এটাতে আপনাদের কি মত আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে পাঠান। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।